জ্যাকের বাসায় 3.5 ঘন্টা ছিলে মোনা। ভার্সিটি শেষেই গেছো জ্যাকের বাসায়। আমি জ্যাককে নিয়ে কিছু বলছি না তোমায়, শুধু এইটুকু বলো, এগুলো কি সহ্য করা উচিত? সন্দেহ আর হারানোর ভয় এক না মোনা। আমি তোমার সাথে সারাটা জীবন কাটানোর কথা ভাবি, তাই আমি শঙ্কিত। প্রিয়ম খুব ঠান্ডা গলায় কথাগুলো বললেও চাপা এক ক্ষোভ বিদ্যমানের মাঝে। মোনা আজ অপরাধীর ন্যায় চুপ থাকলো। প্রিয়ম মোনার পাশে ঘনিষ্ঠ হয়ে বসে মোনার দুই কাঁধে ঝাঁকি দিয়ে চাপা গলায় চিৎকার দিয়ে বলল। বলো মোনা, কি কাজ ছিল জ্যাকের বাসায়? কেন গিয়েছো? মোনা ক্ষীণ একটা শ্বাস ফেলে বলল। কেন জ্যাকের বাসায় গেলে কি আপনি বলেছেন জ্যাকের ব্যাপারে কোনো কথা বলবেন না? আমি প্রিন্সেসকে দেখতে গিয়েছি। প্রিয়ম তাচ্ছিল্য ভরা গলায় বলল। তাই তো, আমি জ্যাকের ব্যাপারে কথা বলছি কেন? প্রিয়ম থামে। মোনা মুখের কাছে মুখ নিয়ে ক্ষুব্ধ গলায় বলল। তুমি আর জ্যাক ছাদে বসে পাক্কা 3 ঘন্টা কথা বলেছো। প্রিন্সেস সেখানে ছিল না মোনা। এইটুকু বলে প্রিয়ম সোফা ছেড়ে ওঠে। মোনার দিকে দ্বিতীয়বার তাকায় না, দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায়। মোনা তাকিয়ে তাকিয়ে প্রিয়মের চলে যাওয়া দেখছে। প্রিয়ম এত সব জানে মোনা বুঝতে পারেনি। মোনার ইচ্ছে করলো না প্রিয়মের রাগ ভাঙাতে বা প্রিয়মের কথার উত্তরে কিছু বলতে। মোনার মাথায় শুধু জ্যাকের বলা কথাগুলো পীড়া দিচ্ছে। প্রিয়ম প্রতি রাতের মতো আজ আর ফোন দেয়নি। মোনা কয়েকবার ভেবেছে ফোন দিবে, কিন্তু দেওয়া হয়নি। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মোনা চুপচাপ শুয়ে রইল। এর ভিতর জ্যাক ফোন দিল। অস্বস্তির কারণে মোনার ফোন রিসিভ করতে ইচ্ছে হয়নি মোনার। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। জ্যাক আগের মতোই স্বাভাবিকভাবে কথা বলল, কিন্তু মোনা সহজ হতে পারছে না। জ্যাকের সাথে কথা বলা শেষে মোনা ঘুমানোর চেষ্টা করলো। ঘুম আসছে না, শূন্যতা অনুভব হচ্ছে। মোনা প্রিয়মের নম্বরে ডায়াল করলো। কয়েকবার রিং হলো, পরে ফোন সুইচ অফ করে রেখেছে। মোনা হতাশ হয়ে ফোন রেখে দিল। রাতে ঘুম ভালো হলো না। সকালে মোনার ঘুম ভাঙার পর নতুন করে সব কিছু মনে পড়তেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। প্রিয়ম একবারও ফোন দেয়নি। মোনা এ পর্যায়ে বিরক্ত হলো। মোনা বিরক্ত মুখে বিছানা ছাড়ে। নিশানাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। প্রতিদিন প্রিয়ম সকালবেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো। মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। নিশানকে স্কুলে পৌঁছে দিয়ে নিজে ভার্সিটি যায়। জ্যাকের বলা কথাগুলো মনে পড়তেই মোনা বিমর্ষ হয়ে পড়ে। অন্যদিকে প্রিয়ম রাগ করে আছে। সব মিলিয়ে মোনা চরম বিরক্ত। শ্রুতি হন্তদন্ত হয়ে মোনাকে পুরো ভার্সিটি খুঁজে বেড়াচ্ছে। কয়েকবার ফোনও দিয়েছে, ফোন রিসিভ করেনি। মোনার উপর মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয় শ্রুতির। এত আত্মভোলা মোনা। হঠাৎ শ্রুতি দেখে মোনা ক্যাম্পাসের এক কোণে বসে আছে। শ্রুতি ক্ষিপ্ত বেগে গিয়ে পেছন থেকে মোনার চুল ধরে টান দেয়। ঘটনার আকস্মিকতায় মোনা ত্রাসিত চোখে পিছনে তাকায়। উফ, শ্রুতি তুমি? কতবার ফোন দিয়েছি তোমায়, দেখো তো। এভাবে গম্ভীর মুখে বসে আছো কেন? মাঝে মাঝে কি হয় তোমার, বলো তো? মোনা ম্লান হেসে বলে। কিছু না। শ্রুতি মোনার পাশে বসে তীব্র উৎকণ্ঠিত হয়ে বলে। আজ সমীরের বার্থডে, সারপ্রাইজ পার্টি বলে বুঝলে। তুমি, আমি আর ওয়ার্স, আর কেউ না। মোনা অনাগ্রহ প্রকাশ করে বলল। শ্রুতি তুমি ওয়ার্সকে নিয়ে অ্যারেঞ্জ করো, আমার ভালো লাগছে না। শ্রুতির মুখ পাণ্ডুর হয়ে যায় মুহূর্তেই। মোনাকে জোর করতে লাগে বারবার। শ্রুতির এত অনুরোধ রক্ষার্থে মোনা তীব্র অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। রাত যতই হোক আমি তোমায় পৌঁছে দেব। মোনা ভ্রু কুঁচকে তাকায়, বলে। রাতে পার্টি? না না শ্রুতি, আমার ভাই একা বাসায় ভয় পাবে। তুমিও তো অফিস শেষে রাতে ফিরো। মোনা প্লিজ, না করো না। শ্রুতির এত আরজ মোনা উপেক্ষা করতে পারল না। মোনা ভেবেছে ভার্সিটির শেষে প্রিয়ম আসবে, কিন্তু মোনার ধারণা মিথ্যা হলো। প্রিয়ম আসেনি। আবার সেই জ্যাককে নিয়ে ঝামেলা। মোনা যেন অসহ্য করল। ভীষণ মিসও করতে লাগলো প্রিয়মকে। মোনার মুখ ফ্যাকাশে হয়ে আছে। মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রুতির সাথে হাঁটতে লাগলো। মোনা আগ্রহ খুঁজে পাচ্ছে না, তবুও বাধ্য হয়ে যেতে হলো। শ্রুতি, ওয়াটস আর মোনা মিলে
সব কিছুর অ্যারেঞ্জ করলো। অ্যারেঞ্জ করতে করতে রাত হয়ে গেল। মোনা চিন্তিত মুখে বলল, আর কতক্ষণ শ্রুতি? সমীর আসবে কখন? কি বোকার মতো কথা বলছো বলো তো? এটা সারপ্রাইজ পার্টি। সমীরকে কি আগে থেকে দাওয়াত করেছি? এখন একটা মিথ্যে বলে আনবো? ওয়াট শ্রুতির দিকে তাকিয়ে বলল, তোমরা দুইজন কি ভাষায় কথা বলছো? আমি কিছুই বুঝি না। শ্রুতির সুযোগ বুঝে ওয়াটসকে বাংলায় গালি দিল। ওয়াটসের মুখের অভিব্যক্তি কোনো পরিবর্তন নেই। ওয়াটস কিছুই বুঝল না। মোনাফিক করে হেসে উঠল। ওয়াটস গম্ভীর মুখে বলল, তোমরা হাসছো কেন? প্লিজ ইংলিশে বলো না। তোমরা কি আমায় গালি দিচ্ছ? ওদের কথা বলার মাঝে সমীর আছে। সমীর বিস্মিত হয়ে তাকিয়ে আছে। শ্রুতির চোখে মুখে উচ্ছ্বাস। শ্রুতি একটু দূরে সরতেই সমীর মোনার দিকে তাকিয়ে বলল, বুঝলে মোনা, এসব আমি আগে থেকেই বুঝেছি, তবুও বিস্মিত হওয়ার ভান করলাম, নয়তো শ্রুতি রেগে যেত। শ্রুতি আর সমীরের ভালোবাসা দেখে মোনা মুগ্ধ হয়। খুব সন্তর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পার্টি শেষ হতে অনেক রাত হয়ে গেল। মোনা নিশানির জন্য চিন্তাগ্রস্ত হয়ে রইল। শ্রুতি সমীরকে উদ্দেশ্য করে বলল, মোনাকে পৌঁছে দিতে হবে, চলো একটু। ওয়াটসের দিকে তাকিয়ে শ্রুতি আবার বলল, কি ওয়ার্ডস, তোমারও পৌঁছে দিতে হবে নাকি? আমি তোমাদের মতো ভীতু বাঙালি না, আমি আমেরিকান। শ্রুতি হেসে বলল, ওয়ার্ডস, আমি বাঙালি না, আমি ইন্ডিয়ান। মোনা বাঙালি। কিছুক্ষণ পর ওয়াটস চলে যায়। শ্রুতি আর সমীর মোনাকে এগিয়ে দিতে বের হয়। জ্যাকের বলা কথাগুলো মোনার মাথায় আবার নাড়া দিয়ে ওঠে। মোনা শান্তি পাচ্ছে না কিছুতেই। একটু হেঁটে তারপর ট্যাক্সি নেবে। শ্রুতি সমীর পাশাপাশি হাঁটছে। মোনা ওদের একটু আগে। কিছু দূর হেঁটে যাওয়ার পর মোনা থমকে দাঁড়ায়। মোনার দৃষ্টি আটকে যায়। মোনা স্পষ্ট দেখতে পাচ্ছে প্রিয়মকে রাস্তার মাঝে একটা মেয়েকে নির্বিঘ্নে চুমু খাচ্ছে। মোনা বজ্রাহত হয়ে দাঁড়িয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে মোনা মন্থর পায়ে ওদের কাছে যায়। মোনার সমস্ত অনুভূতিগুলো আবার যেন বিবর্ণ হয়ে যায়। কিছু ভাবতে পারছে না মোনা, শুধু বুঝতে পারছে জটিল এক সমীকরণের মাঝে আটকে পড়েছে। মোনা ওদের কাছে গিয়ে চোখ বুজে নিস্তেজ গলায় বলল, প্রিয়ম। মোনার হৃদয় চূর্ণ বিচূর্ণ হওয়া সুর এই ডাকে। ভেতর থেকে কান্না পেরিয়ে আসতে চাচ্ছে উত্তল বেগে। প্রিয়ম ফিরে তাকায়। মেয়েটা একটু দূরে গিয়ে দাঁড়ায়। প্রিয়ম নেশা চড়ানো গলায় বলে, নাইট ক্লাবে গিয়েছিলাম। মোনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অচেনা এক প্রিয়মের দিকে ভেজা চোখে তাকিয়ে থাকে। অচিরেই মোনার সমস্ত কষ্ট যেন ক্ষোভে পরিণত হলো। মোনা গায়ের সমস্ত শক্তি দিয়ে প্রিয়মের গায়ে কষিয়ে চড় মারে। কয়টা চড় মেরেছে মোনার খেয়াল নেই। যতক্ষণ শক্তি ছিল গায়ে ততক্ষণ মেরেছে। প্রিয়ম কোনো শব্দ করলো না, ঠাই দাঁড়িয়ে রইল। মোনা ছুটে চলে যায় ওই জায়গা থেকে। শ্রুতি আর সমীর কিছুই বুঝতে পারল না। অস্থির হয়ে জিজ্ঞেস করে, মোনা, কি হয়েছে? প্রিয়ম না ওটা? কান্নার বেগে মোনা কথা বলতে পারছে না, শুধু বলল, এখন আমায় কিছু জিজ্ঞেস করো না, একটা ট্যাক্সি ডেকে দাও। মোনা মদনত্বের মতো বাসায় ঢোকে। অশ্রুপূর্ণ মোনার চোখ দুটি। মোনা দিকভ্রষ্ট হয়ে গেছে, যেন বিধ্বস্ত রূপে বিছানায় শুয়ে পড়ে। মোনার সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিতে ইচ্ছে হচ্ছে। বুকের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। মোনার এই যন্ত্রণা যতটা প্রিয়মের কর্মকাণ্ডের জন্যে না, যতটুকু তার থেকে বেশি প্রিয়মকে ভালোবেসে সে প্রায়শ্চিত্তে। আত্মগ্লানিতে মোনার বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। প্রিয়মের কথা বিশ্বাস করেছে নির্বোধের মতো। প্রিয়মের অত পাগলামি মিছে হতে পারে না। মোনা সেটা অবচেতন মনেও ভাবেনি। প্রিয়ম একটুও পরিবর্তন হয়নি। প্রিয়ম আগের মতোই আছে। মোনা বেডসাইডে রাখা কাচের চকটা বিকট শব্দে ছুঁড়ে মারে। মোনার সাথে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিসটাই ঘটে। মোনা কাঁদতে পারছে না আর। শরীরের সব শক্তি যেন
ফুরিয়ে গেছে। এর ভিতর ফোন বেজে ওঠে। মোনা বালিশ থেকে মুখ তুলে কাঁপা কাঁপা ফোন নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। প্রিয়ম ফোন দিয়েছে। মোনা ফোনটা তীব্র রোষে ছুঁড়ে মারে। ফোনটা ভেঙে চুরমার হয়ে গেছে। মোনার খেয়াল নেই সেদিকে। মোনার ইচ্ছে করছে সব যন্ত্রণাকে অবকাশ দিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে। মোনার বারবার মনে হচ্ছে ওর জীবনে কখনো সুখ ধরা দিবে না। সুখ ওর জন্যে অমাবস্যার চাঁদের মতো। মোনা চাপা কণ্ঠে তীক্ষ্ণ আর্তনাদ করে উঠছে। কাল এসে প্রিয়ম আবার ক্ষমা চাইবে, অনুতপ্ত হবে। মোনা নিজের প্রতি উষ্ণাম্বিত হয়ে পড়ে। আর একটা নির্ঘুম চামিনী কাটে। প্রভাতে পূর্ব অম্বরে রক্তিম আভা নিয়ে অরুণোদয় হয়। মোনার মাথা ভার হয়ে আছে। চোখ দুটো ফুলে ছোট হয়ে গেছে। চোখের ভেতর তীব্র প্রদাহ হচ্ছে। প্রদাহের ফলে চোখ ভিজে যাচ্ছে। নিশান জানালা খুলতেই এক চিলতে আলো এসে মোনার চোখে পড়ে। মোনা নিভু নিভু চোখে তাকাতেই চোখ দুটো জ্বলে ওঠে। নিস্তেজ গলায় বলে, নিশান জানালা বন্ধ করো। নিশান জানালা বন্ধ করে। মোনা আরও কিছুক্ষণ শুয়ে থাকে। খানিকক্ষণ পর উঠে বসে। ওয়াশরুমে গিয়ে চোখে পানি ছিটিয়ে আসে। মোনার ফর্সা মুখটা লালচে হয়ে আছে। নাকের ডগায় জমাট বাঁধা রক্তের ন্যায় রক্তিম হয়ে আছে। টেবিলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশানের জন্যে আপেল কাটছে। মোনা অভিনিবেশহীনভাবে কাজ করছে। মস্তিষ্ক অন্য ভাবনায় নিমজ্জিত। আপেল কাটার বদলে ডান হাতের তর্জনী আঙ্গুলটা অনেকখানি কেটে যায়। মোনার হাত থেকে ছুরিটা পড়ে যায়। ব্যথায় মোনা কুঁকড়ে ওঠে। হাত থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ফ্লোরে গড়িয়ে পড়ছে। মোনা আঙ্গুলে ব্যান্ডেজ পেঁচিয়ে ছুরিটা ফ্লোর থেকে তুলে আবার আপেল কাটতে শুরু করে। পাশের রুমে পুরুষালী গলা শোনা যাচ্ছে। মোনা কাজ বন্ধ করে কান খাড়া করে ভালোভাবে শোনার চেষ্টা করছে শব্দটা কোত্থেকে আসছে। পাশের ফ্ল্যাট থেকে নাকি পাশের রুম থেকে। মোনার ভাবনা শেষ হতে না হতেই দেখে মোনা যে রুমে আছে ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়ম। মোনার চোখ মুখ দিয়ে আগুনের ফুলকি ছড়াচ্ছে। রাগে ঠোঁট কাঁপছে ঈষৎ। মোনা চোখ বুজে উঁচু গলায় নিশানকে ডাকে। ক্রমান্বত গলায় বলে, তোকে দরজা খুলতে না করেছি, তুই কেন খুলেছিস দরজা? রাগে মোনার দম বন্ধ হয়ে আসছে। মোনা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। প্রিয়ম কয়েক পা এগিয়ে আসে। মোনা বন্ধ চোখ মেলে তাকায়। চোখ ছোড়া যেন ফার্নিশের চুল্লি। প্রিয়ম অপরাধীর মতো নিচু গলায় বলে, মোনা, আমার রাগ হয়েছিল, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমি অন্তত তোমার বিষয়ে প্রচণ্ড জেলাস মোনা। মোনা রোষ ক্ষোভ দাবিয়ে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলে, আমার সামনে আসতে লজ্জা করে না? চোখে লজ্জার লেশ মাত্র নেই আপনার। কোন মুখ নিয়ে আমার সামনে আসছেন? মোনা একটু থামে। দারুণ ক্রোধে চোখ ভিজে ওঠে। তর্জন করে উঠে বলে, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই সম্পর্ক রাখবো না। আপনি কি আমায় জোর করবেন? আপনি একটা নিকৃষ্টতম মানুষ। কখনো ভালো হবেন না, কখনো পরিবর্তন হবেন না। মোনার থাপ্পড়ের কষাঘাতে প্রিয়মের গালের সমান্তরাল কালশিরা তৈরি হয়েছে। 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট। প্রিয়ম মোনার পাশে দাঁড়ায়। তুমি যখন জ্যাকের বাসায় যাও আমারও তখন এমন হয় মোনা। আমি অনেকবার বলেছি তোমায় নিয়ে ঈর্ষান্বিত আমি। আগে কখনো এমন হয়নি। মোনা এই পর্যায়ে চেঁচিয়ে বলে, প্রিয়ম চুপ থাকে। অনেকক্ষণ কেউই কোনো কথা বলেনি। মোনা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। প্রিয়ম চিন্তিত মুখে কি যেন ভাবলো। প্রিয়মের সরল স্বীকারোক্তি, মোনা, আমি সত্যি বলছি, বন্ধুদের জোড়াজুড়িতে আমি মাঝে মধ্যে যাই ক্লাবে। আগে প্রতিদিন যেতাম, এখন মাসে একবার যাই। আমি প্রমিস করছি আর কখনো এমন কিছু হবে না। তোমার উপর যত রাগ হোক কখনো আর যাব না। আমায় একটু শুধরানোর সুযোগ দাও, ভবিষ্যতে আর এমন হবে না। মোনা বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। কয়েক
কয়েক মুহূর্ত আগেও মোনার ধারণা ছিল জ্যাকের বিষয় নিয়ে রাগ করে প্রিয়ম এমন করেছে। প্রিয়ম মাঝে মাঝেই যায় ক্লাবে। মোনা হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। মোনার বিস্ময়ের রেশ কাটতে সময় লাগে কিছুক্ষণ। বিমূঢ় হয়ে বলে, আপনি প্রায়শই যান? এতদিন মিথ্যা বলেছেন, নিজের মুখে এসব স্বীকার করছেন। মোনা চেয়ারে বসে পড়ে। প্রিয়মের দিকে তাকাতে ইচ্ছে হচ্ছে না। প্রিয়ম চেয়ারের হাতলের উপর হাত রেখে অনুসূচিত গলায় বলল, মোনা, আমি প্রমিস করছি আর যাব না কখনো। ওসব ছাড়া আমি বাঁচতে পারবো, কিন্তু কিন্তু তোমায় ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আর একটা সুযোগ দাও। ভবিষ্যতে আর এমন হবে না সোনা, প্রমিস। মোনার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জিত হলো। মোনা মূর্তির ন্যায় ঠাই বসে থাকে। মোনা কান্না ভেজা গলায় বলে, প্লিজ আপনি আমার সামনে থেকে চলে যান। আসলে আমাদের প্রেমটা ক্ষণিকের বিভ্রম ছিল। শুধু শুধু আমার মতো একটা মেয়ের পিছনে পড়ে আছেন কেন বলুন? এমন কোনো মেয়ের সাথে সম্পর্ক করুন যে আপনার জীবনধারা নিয়ে কিছু বলবে না। আপনি আপনার খেয়াল খুশি মতো চলতে পারবেন। আপনার শুধু জ্যাককে নিয়ে সমস্যা, আমার একজন শুভাকাঙ্ক্ষীকে নিয়ে শুধু আপনার সমস্যা। মোনা একটু থামে। চেয়ার থেকে উঠে গিয়ে সোফায় বসে। অশ্রুপূর্ণ চোখে প্রিয়মের দিকে তাকিয়ে বলে, আপনাকে ভালোবাসার মতো কত শত কারণ ছিল সে আপনি জানেন। আমি সব উপেক্ষা করেছি। আমি আপনার উপর আস্থা ভরসা রাখতে চেয়েছি, আপনায় বিশ্বাস করতে চেয়েছি। আপনি কি মূল্য দিলেন? আপনি সরি বলছেন, আপনি প্রমিস করছেন, আপনি সব রকম অপরাধ করে এসে সরি বলবেন, প্রমিস করবেন, আর আমি সব মেনে নিব। আমার একটু শান্তি দরকার। আমি তিক্ত হয়ে গেছি। এমন হতে থাকলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। আপনি কখনো আমার সামনে আসবেন না, আর কখনো না। প্রিয়ম মোনার একটু তফাতেই দাঁড়ানো। মোনা অগ্নিবর্ণ চোখে তাকিয়ে রয়েছে প্রিয়মের দিকে। প্রিয়ম বলল, মোনা, আমি ভুল করেছি। আর কখনো এমন হবে না। প্লিজ একবার সুযোগ দাও আমায়। আমি প্রমিস করছি। রাগে মোনার শরীর কাঁপছে। মোনার ছোটবেলায় এত রাগ ছিল না। মায়ের মৃত্যু, বাবার খুন, বোবা ভাইকে নিয়ে নতুন এক সংগ্রাম মোনাকে রুক্ষ মেজাজি করে দিয়েছে। অল্পতেই মোনা রেগে যায়। রাগে মোনার বিবেক, বুদ্ধি, চিন্তা শক্তি সব যেন লোপ পেয়েছে। মোনা রাগে কাঁপতে কাঁপতে আপেল কাটার জন্যে যে ছুরিটা মোনার হাতে ছিল সেটা প্রিয়মের দিকে ছুঁড়ে মারল। ছুরিটা গিয়ে প্রিয়মের বাম কাঁধে লাগলো। ঘটনার আকস্মিকতায় প্রিয়ম শুধু উফ বলে ওঠে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর ব্যথায় কাতরাতে থাকে। প্রিয়মের গায়ের সাদা শার্টটা মুহূর্তেই রক্তিম হয়ে যায়। মোনা বলেছিল সাদা শার্ট পরতে। আজ আর সেদিকে খেয়াল ছিল না মোনার। প্রিয়ম মোনার দিকে তাকালো। এমন আঘাতপ্রাপ্ত হয়েও কোনো রাগ, জেদ কিংবা ক্ষোভ প্রকাশ করল না। অসহায় গলায় বলল, মোনা, ব্যথা হচ্ছে খুব। প্লিজ কিছু একটা করো। প্রিয়ম ব্যথায় কাতর হয়ে চোখ মুখ কুঁচকে রেখেছে। একটু আগে প্রচণ্ড ক্ষোভে মোনা যে কাজটা করেছে, 5 মিনিট না পেরোতেই সে কাজটার জন্য মোনার ভিতর কেমন পাপবোধ জাগলো। প্রিয়মের যন্ত্রণা কাতর মুখের দিকে তাকিয়ে মোনার সকল ক্ষোভ খানিকক্ষণের জন্য উবে গেল। নিশান পায়ের ব্যথা পাওয়ার পর স্যাফলন, লিকুইড, অ্যান্টিসেপটিক আর ঔষধ এনেছিল। মোনা ছুটে গিয়ে সেগুলো নিয়ে আসে। এমন একটা নির্বোধের মতো কাজ না করলেও হতো। এমন একটা নির্বোধের মতো কাজ না করলে হয়তো প্রিয়মের দিকে ফিরেও তাকাতো না। প্রিয়ম ক্ষত স্থান হাত দিয়ে চেপে রেখেছে। মোনা প্রিয়মের পাশে চেয়ার টেনে বসে ইতস্তত বোধ করে বলল, দেখি তো। প্রিয়ম চোখ খুলে তাকায়। স্বাভাবিক গলায় বলল, শার্ট খুলে দাও, নয়তো কিভাবে দেখবে? এত রাগ তোমার? কবে যে আমায় তুমি খুন করে ফেলবে মোনা? প্রিয়মের কথা শুনে মনে হচ্ছে খুব ছোটোখাটো একটা ঝগড়া হয়েছে ওদের মাঝে। প্রিয়মের এমন নির্লিপ্ততায় মোনা বিচলিত হলো। প্রিয়মের গায়ে শার্ট খুলতে গিয়ে অস্বস্তিতে পড়ে যায় মোনা। খানিকটা লজ্জাও পাচ্ছে। শার্ট খুলে দেখে প্রিয়মের ফর্সা শরীরে ছুরির আঘাতটা লাল টকটকে হয়ে ফুটে আছে। মোনা ক্ষত দেখে আঁতকে ওঠে। মারাত্মকভাবে কেটে গেছে।
একটু আগে সবকিছু ভুলে যায়। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে কৌতুক ভরা গলায় বলল, যাক, অবশেষে পতি সেবায় নিয়োজিত হলে। মোনা প্রিয়মের এমন ভাবলেশহীন ভাব দেখে অবাক না হয়ে পারে না। মোনা চুপচাপ রক্ত মুছে দিচ্ছে তুলো দিয়ে। প্রিয়মের কথার প্রতি উত্তর করছে না। এতখানি কেটে যাওয়ার পর একটা মানুষ কিভাবে এমন স্বাভাবিক থাকে? প্রিয়ম মাথা উঁচিয়ে মোনার দিকে তাকিয়ে অনুনয় করে বলে, মোনা, প্রমিস করছি আর কখনো যাব না ক্লাবে, আর কোনো মেয়েকে চুমু খাবো না কখনো। তোমার যতক্ষণ রাগ না কমে ততক্ষণ ছুরি দিয়ে আঘাত করো আমায়, তবুও ছেড়ে যাওয়ার কথা বলো না মোনা, শুধু একবার সুযোগ দাও। মোনার অন্তর্দেশের ক্ষোভ এখনো যায়নি। জ্ঞানহীন মানুষের মতো ছুরি ছুঁড়ে মেরে কিছু মুহূর্তের জন্যে ওসব ভুলে যায়। মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চুমু খান নয়তো যা ইচ্ছে তাই করেন, প্লিজ ওসব আমায় বলবেন না। আমি নির্বোধের মতো একটা কাজ করেছি, সেই জন্য আমি সরি। রাগ হয়েছিল আমার, রিয়েলি আই অ্যাম সরি। মোনা, কতবার আঘাত করলে তোমার রাগ যাবে বলো তো? ততবারই আঘাত করো, তবু আমায় ভুল শুধরানোর একটা সুযোগ দাও। মানুষ সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে একটা কাজ বারবার করলে সেটা ভুল না। কেউ বিশ্বাস করলে তার বিশ্বাস ভাঙা ভুল নয়, প্রতারণা। প্রিয়ম চুপ থাকলো খানিকক্ষণ, আহত গলায় বলল, মোনা, আমায় একটা সুযোগ দাও অন্তত। মোনা, তুমি আমায় ভালোবাসো না? আমায় তুমি মিস করবে না? মোনা শক্ত গলায় বলল, বেসেছিলাম ভালো, না মিস করব না। প্রিয়ম অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে মোনার দিকে। মোনা প্রিয়মের আচরণ নিয়ে সেই শুরু থেকে সন্দিহান। প্রিয়মকে কখনো ঠিকঠাক বুঝতে পারেনি, এখনো পারছে না। মোনা ফ্যাকাশে মুখে বলল, ঔষধ খেয়ে নিন। প্রিয়ম কি ভেবে যেন হাসলো, বলল, আমায় আঘাত করে 5 মিনিট যেতে না যেতেই তুমি অস্থির হয়ে পড়লে। সেই তুমি আমায় ভুলতে পারবে? তোমার রাগ, জেদ, ক্ষোভের আড়ালে যে ভালোবাসা আছে তাকে তুমি দাবাবে কেমন করে মোনা? আমায় আর একটা সুযোগ দাও, এবারের মতো আমায় ক্ষমা করো। মোনা এসব কথা কর্ণপাত না করে বিষণ্ণ গলায় বলল, ঔষধ খেয়ে নিন। কিভাবে ওষুধ খাবো? হাত ব্যথায় নাড়াতেই পারছি না। হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। প্রিয়মের ঠোঁটে হাসির চিহ্ন প্রফুল্ল হয়ে পড়ে। মোনা ওষুধ খাইয়ে দিয়ে বলে, বাসায় যান, ব্যথা কমে যাবে। আর কখনো আমার সামনে আসবেন না। আসবো, 1000 বার আসবো, সারা জীবন আসবো। তোমায় নিয়ে সুখের একটা সংসার করব। আমাদের দুটো টুইন বেবি হবে, তোমার মতো রাগে টইটুম্বর। একজন ডান কাঁধে ছুরি মারবে আর একজন বাম কাঁধে, আর তুমি গলায়। ব্যাস, এইভাবেই আমার গল্পের সমাপ্তি। মোনা চিৎকার করে উঠল। প্রিয়মের এমন নির্লিপ্ত ভাব দেখে মোনা তীব্র হতাশ। কেউ যদি সব অপমান এভাবে কৌতুক করে উড়িয়ে দেয়, সিরিয়াস কথায়ও যদি কোনো পরিবর্তন না হয়, তখন কি করা যায়? মোনার ক্ষোভ ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে যেন প্রিয়মের আচরণে। প্রিয়ম আবার বলে, আমি ব্যথায় হাত নাড়াতে পারছি না, ড্রাইভ করব কিভাবে? বাসায় কিভাবে যাব? আজ আমার অফিসে জরুরি একটা মিটিং ছিল, আমার চাকরিটাই যাবে। খুব স্বাভাবিক আর কৌতূহলপূর্ণ গলায় কথা বলছে প্রিয়ম। মোনা তাকিয়ে আছে প্রিয়মের দিকে। কালকে রাতের কথা মনে হতেই এক রাশ ঘৃণায় মোনার চোখ বুজে আসে। মোনা ভারী গলায় বলল, আচ্ছা, আপনি তো আমায় ভালোবাসেন, তাহলে অন্য মেয়েদের ঠোঁটে কিভাবে চুমু খান? ক্লাবে গিয়ে কিভাবে মেয়েদের নিয়ে ফুর্তি করেন? মোনার কথায় শানিত অভিমান আর কষ্ট। মোনার চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। প্রিয়ম নিচু গলায় বলল, বন্ধুরা জোর করে নিয়ে গেছে, আমি নেশাগ্রস্ত ছিলাম, আমার হুঁশ ছিল না। মোনা, আমায় মাফ করে দাও। প্রিয়ম বারবার ক্ষমা চেয়ে যাচ্ছে। মোনা প্রিয়মকে থামিয়ে বলে, আপনি তো আমায় ভালোবাসেন, তাহলে শুধু এইটুকু বলেন অন্য মেয়েদের প্রতি কিভাবে আপনার ফিলিংস কাজ করে। মোনা, আমি নেশাগ্রস্ত ছিলাম, আমি তোমার বিশ্বাস ভেঙেছি। আমি ভালোবাসা দিয়ে ধীরে ধীরে সব করে তুলবো মোনা, প্রমিস। ভুলে যাও কালকের রাতটা, আমায় সুযোগ দাও। মোনা নিরুত্তর। এতক্ষণ আটকে রাখা চোখের পানিটুকু অবাধ্যভাবে গড়িয়ে পড়ল। প্রিয়ম ডান হাত দিয়ে মোনার চোখের পানিটুকু মুছিয়ে দিয়ে আবেগ জড়ানো গলায় বলল, মোনা পাখি, সরি, আমি আর কখনো কষ্ট দিব না। ছুরি দিয়ে আরও আঘাত করো আমায়।
মোনার কান্নার বেগ আরও বেড়ে গেছে। মনের ভিতর থাকা ক্রোধটুকু যেন অভিমানে পরিণত হয়ে চোখে পানি হয়ে ঝরছে। কান্নাই ধরে আসা গলায় বলল, কিভাবে যাব? তুমি আমার হাত কেটে দিয়েছো, ড্রাইভ করব কিভাবে? মোনা প্রিয়মের কথা মানতে নারাজ। চোখে আষাঢ়ের ধারা প্রবাহিত হচ্ছে। প্রিয়ম চেয়ার টেনে মোনা পাশে একটু ঘনিষ্ঠ হয়ে বসে। মোনার হাতের দিকে তাকিয়ে বলে, হাত কেটেছে কিভাবে তোমার? মোনা উত্তর দেয় না। প্রিয়ম আবার বলে, দেখো, আমি সাদা শার্ট পরে এসেছি আজ, তুমি শার্টটা কেটে দিলে। প্রিয়মের কোনো কথাই মোনার কর্ণপাত হচ্ছে না। এর ভিতর প্রিয়মের অফিস থেকে ফোন আসে। মোনার সামনে বসেই কথা বলে। কথা বলা শেষে প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলে, মোনা, আমার যেতে হবে। আর কখনো আমার কারণে তোমায় কাঁদতে হবে না। আমি সব সময় তোমার হাসির কারণ হব। আমার যেতেই হবে। এই কাটা হাত নিয়ে কিভাবে যাব? খুব জরুরি। আমি অফিস শেষে আসবো। প্রিয়ম চলে গেল। মোনা ঠাই বসেই থাকলো। বারবার রাতের ওই দৃশ্য চোখের উপর ভাসছে। মোনা কিছুতেই মানতে পারছে না। অনেকক্ষণ পর মোনা উঠে গিয়ে দরজা লাগিয়ে আসে। রুমে এসে জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মুখটা শীর্ণ হয়ে আছে, চোখগুলো ফুলে রয়েছে, তীব্র দোটানায় ভুগছে। জটিল এক ধাঁধায় পড়ে গেছে মোনা। প্রিয়মকে আবার সুযোগ দিবে? 4 দিন কেটে যায়। মোনা ফোন ভেঙে ফেলেছে সেদিন রাতে। প্রিয়ম ফোনে পায় না মোনাকে। অসংখ্যবার মোনার বাসায় এসেছে। ভিতর থেকে বাসা লক করা। কতবার কলিং বেল বাজিয়েছে কোনো হিসেব নেই। মোনা দরজা খোলেনি। বারবার হতাশ হয়ে ফিরে গেছে প্রিয়ম। মোনা না যায় ভার্সিটিতে, না যায় অফিসে। মোনা সেদিন রাতের ঘটনা কিছুতেই ভুলতে পারছে না। বারবার মাথা নাড়া দিয়ে উঠছে। মোনা স্বেচ্ছায় বন্দী হয়ে আছে। সব কিছু বিষাদময় লাগে মোনার। বুকের ভিতর এক রাশ হাহাকার। প্রিয়মকে ভুলতে চাইলে কষ্ট দ্বিগুণ হয় যেন। না পারছে ভুলতে, না পারছে ভালোবাসতে। 5 দিন পর মোনা ভার্সিটিতে যায়। 5 দিন পর মোনাকে দেখে শ্রুতি অবাক হয়ে যায়। মোনা, তুমি এমন কেন বলো তো? এই তোমার বাসার ঠিকানা দাও। কয়দিন পর পর হারিয়ে যাও কেন? ওই দিন রাতে কি হয়েছিল মোনা? মোনা শ্রুতির দিকে তাকিয়ে সহজ গলায় বলে, প্রিয়মকে চর মেরেছি। প্রিয়মের সাথে তোমার রিলেশন তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ? মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বলে, তুমি আর ওয়ার্ডস আমার প্রতি কত আন্তরিক, অথচ আমি তোমাদের সাথে ঠিকভাবে মিশতে পারছি না, কোনো কিছু শেয়ার করি না। আমার বাবা মায়ের প্রেম করে বিয়ে হয়েছিল। বাবার ফ্যামিলি মেনে নেয়নি, মায়ের ফ্যামিলিও মেনে নেয়নি। আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না। তাই ছোটবেলা থেকে কারোর সাথে মেশার স্বভাব রপ্ত করতে পারিনি। বাবা মায়ের প্রেম করে বিয়ে হলেও বাবা ধীরে ধীরে বদলে যায়। বাবার বিভিন্ন রকমের আচরণ সহ্য করে বড় হয়েছি। ছোট ভাই আছে, কিন্তু কথা বলতে পারে না। ছোটবেলা থেকেই বিষণ্ণতার মাঝে বেড়ে উঠেছি। সে নিয়ে তেমন দুঃখ ছিল না, কিন্তু একদিন রাতে আমার বাবা আমার মাকে আমার চোখের সামনে মেরে ফেলে। কিছুই করার ছিল না। আমি অনুভূতি শূন্য হয়ে পড়ি। সেই থেকে ছোট ভাইকে আগলে রেখে নতুন যুদ্ধ শুরু হয়। আমেরিকায় আসার আগের দিন বাবাও খুন হয়। আমেরিকায় এসে খালার বাসায় উঠি। উঠতে বসতে খালুর অপমান, আরও কিছু বিশ্রী ঘটনা। আমি অনুভূতি শূন্য হয়ে যাই। শ্রুতি, এত আঘাত পেয়েছি জীবনে যে আমি সব কিছুতে উদাসীন হয়ে গেছি। না কারো সাথে ভালো ব্যবহার করতে পারি, না কারো প্রতি আন্তরিকতা দেখাতে পারি। আমি কিছুই পারি না। তোমরা আমায় এত আপন ভাববো তার মূল্য দিতে পারি না। এসব বলতে বলতে মোনার চোখ নিজের অজান্তেই ভিজে ওঠে। মোনা নিজেকে সংযত করে। কোনো রকম জড়তা ছাড়া মোনা সাবলীলভাবে বলেছে। একটা কষ্ট মোনার বুকের ভিতর পাথরের মতো চাপা পড়ে আছে। কষ্ট কমাতে শ্রুতিকে সব বলল। শ্রুতি হতবাক হয়ে তাকিয়ে থাকে। আহত গলায় বলল, আমি বুঝতে পারিনি তোমার এত খারাপ একটা গল্প আছে। মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, ওই দিন রাতে আমি প্রিয়মকে চর মেরেছি। প্রিয়মের সাথে আমার সম্পর্ক বেশ কয়েক মাস ধরে।
ও বলেছে ও আমার জন্য নিজেকে বদলাবে, কিন্তু কথা রাখেনি। আমার এত সব খারাপ সময়ে, আমার জীবনের এত কষ্টের মাঝে জ্যাক যেন ফেরেশতার মতো আসে আমার জীবনে। আমেরিকায় আসার মেবি 3 দিন পর জ্যাকের সাথে আমার পরিচয়। এখন পর্যন্ত আমার সব প্রবলেমে জ্যাক পাশে দাঁড়িয়েছে। জ্যাক আমার স্রেফ বন্ধু, এটা নিয়েও প্রিয়মের সমস্যা। এখন বলো, আমার জীবনের দুঃসময়ে পাশে পাওয়া এই মানুষটাকে অবজ্ঞা করি কিভাবে? জ্যাক বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রিয়মের ব্যাপারে সমস্ত কথা শ্রুতিকে বলল মোনা। শ্রুতি কিছুক্ষণের জন্য থ হয়ে রইল। বিস্ময়ের রেশ কাটাতে বেশ সময় লেগেছে শ্রুতির। অনেকক্ষণ দুইজন চুপ থাকলো। কিছু মুহূর্ত পর শ্রুতি বলল, জ্যাক নিঃসন্দেহে খুব ভালো একজন মানুষ। আর জ্যাক তোমায় ভালোবাসার ব্যাপারে দ্বিতীয়বার বলবে না। খুব ভালো এটা। জ্যাকের ব্যক্তিত্ব অসাধারণ। আর তুমিও তো জ্যাককে সেফ বন্ধু ভাবো। জ্যাকের সাথে বন্ধুত্বটা ভেঙো না। আর প্রিয়ম আর তোমার মাঝে প্রেম হয়েছে ঠিকই, কিন্তু বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই। তুমি প্রিয়মের ব্যাপারে সন্দিহান, দ্বিধাগ্রস্ত। প্রিয়ম তো আমেরিকায় বড় হওয়া ছেলে, নাইট ক্লাবে যায়। এর মানে এই না যে তোমায় ভালোবাসে না। এটা প্রিয়মের কাছে স্বাভাবিক একটা ব্যাপার। আর প্রিয়ম জ্যাকের ব্যাপার জেলাস, কারণ প্রিয়ম তোমায় মন থেকে ভালোবাসে। শুধু তোমার ব্যাপারে জেলাস, এর মানে সে তোমায় মন থেকে চায়। আর দেখো, সব মানুষ তো সমান হয় না। একজন একজন মানুষ এক এক রকম। সমীর আমার আর ওয়ার্সের ফ্রেন্ডশিপকে রেসপেক্ট করে। এই জিনিসটা প্রিয়মের মাঝে খোঁজা বোকামি। প্রতিটা মানুষের ভিতর ভিন্ন ভিন্ন সত্তা রয়েছে, আলাদা আলাদা চিন্তা ভাবনা রয়েছে। তুমি যখন প্রিয়মকে ভালোই বেশি ফেলেছ, তখন ওর মতো চলার চেষ্টা করো। জ্যাকের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। কোনোভাবে একটু মানিয়ে নাও। প্রিয়মকে একটু বেশি অগ্রাধিকার দাও। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব মুছে ফেলো। আর প্রিয়ম, ওই দিন রাতের ঘটনাটা খারাপ হয়েছে। যেহেতু তুমি তাকে ছাড়া ভালো থাকতে পারছো না, আর প্রিয়মও এত করে সুযোগ চাচ্ছে, একটা সুযোগ দাও। পরবর্তীতে এমন কিছু হলে তখন না হয় অন্য চিন্তা করো। ওসব প্রিয়মের অভ্যাস। ভালোবাসা আর অভ্যাস দুটোই ভিন্ন জিনিস। সুযোগ দিয়ে দেখো, সে নিজেই নিজের দোষ স্বীকার করছে, তখন সুযোগ দেওয়া উচিত। শ্রুতি কথাগুলো শেষ করে তাকালো মোনার দিকে। মোনার চোখে পানি ছাপিয়ে উঠেছে। একটু পরে গড়িয়ে পড়বে। শ্রুতির দিকে তাকিয়ে ম্লান হাসলো। মোনা ভার্সিটির শেষে অফিসে যায়। কোনো কিছুতেই মন বসছে না। ফোন ভেঙে ফেলেছে। প্রিয়মের সাথে যোগাযোগ করবে কিভাবে? প্রিয়মকে সুযোগ দিবে। যাকে ছাড়া ভালো থাকা কষ্টকর, তাকে সুযোগ দেওয়া উচিত। মোনা ছটফট করতে থাকে। কিভাবে যোগাযোগ করবে প্রিয়মের সাথে, এই চিন্তায় অস্থির হয়ে ওঠে। মোনার বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাসায় ফিরে দেখে লিলি বেগম এসেছে। মোনাকে দেখেই কর্কশ গলায় বলল, ফোন ভেঙেছিস কেন? এত জিদ কেন? মোনা এসব কথার জবাব না দিয়ে বলল, কখন এসেছো? প্রিয়ম ভাই কোথায় খালা? প্রিয়ম অফিসে। শোন, তোর জন্য মোবাইল এনেছি। আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম, এখনই চলে যাবো। মোবাইলের কথা শুনে মোনা আনন্দ উচ্ছল হয়ে পড়ে। অন্য সময় হলে হয়তো নিতে চাইতো না। এখন মোবাইলের খুব দরকার, আর মোবাইল কেনার টাকাও নেই। লিলি বেগম তাড়াহুড়ো গলায় আবার বলল, আমার এখনই যেতে হবে। পরশু তোর বড় খালা খালু আর বিভা আসবে, তাই একটু কেনাকাটা করছি। প্রিয়মের বিয়ের ব্যাপারে তোর খালু চায় তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে। আমার কথা না শুনলেও প্রিয়ম তার খালুর কথায় অবাধ্য হতে পারবে না। মোনার বুকের ভিতর একটু আগে যে উদ্দীপনার গর্জন হয়েছিল, ক্ষণকালেই তা ভয়ঙ্কর যন্ত্রণায় পরিণত হয়। মোনার হৃদস্পন্দন স্প্রিংয়ের বলের ন্যায় দ্রুত থেকে দ্রুততর হয়ে লাফাচ্ছে। মোনার চোখে মুখ ফুটে ওঠা অভিব্যক্তিকে প্রকটভাবে বোঝা যাচ্ছে লিলি বেগমের কথায় তীব্র কষ্ট পেয়েছে। মোনা কষ্ট আড়াল করতে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। নিশানের আঁকা যে ছবিগুলো দেওয়ালে টাঙানো, অকারণেই সেগুলো দিয়ে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করে জিজ্ঞেস করলো, প্রিয়ম ভাই রাজি এই বিয়েতে? তার কোনো পছন্দ নেই? প্রিয়মের বিষয়ে তোর খালু দেখবে। আর বিভাকে ছোটবেলা থেকেই আমার খুব পছন্দ।
প্রচণ্ড এক কষ্ট মোনার বুকের ভিতর সমুদ্রের মহা তরঙ্গময় ঢেউয়ের মতো গর্জে উঠছে। লিলি বেগম হৃষ্ট চিত্তে পুনরায় মোনাকে সতর্ক করে বলে, এই মোনা, খবরদার ভুলেও এই কথা প্রিয়মকে বলবি না। প্রিয়মের জন্য সারপ্রাইজ এটা। বেদনায় মোনার গলা ছলছল করে ওঠে। এই কষ্ট চাপিয়ে রাখা অত্যাধিক কঠিন কাজ। কথা বললেই যেন সব কষ্ট গলার স্বরে আত্মপ্রকাশ করবে। মোনা নিচু গলায় আস্তে করে বলে, আমি কিভাবে বলবো এসব তোমার ছেলের কাছে? তোমার ছেলের সাথে কি আমার দেখা হয় নাকি কথা হয়?